আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আ আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল ২৩ সালের সম্ভবত নভেম্বর মাস থেকে। তো আমি আসলে সবসময় একটু কৌতূহল থাকি। তো আমি ইউএস রিলেটেড যে গ্রুপগুলো আছে এগুলো খুব ঘাটাঘাটি শুরু করলাম। তো হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন গ্রুপ সবগুলো অনেকগুলো গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড ছিলাম। তো অনেকেই নক করতাম অনেকে। তো এইখানে মানে আমার স্টার্টিং টা হচ্ছে এইরকম যে আমি নিজেই কনফিউজ ছিলাম যে আমি কি আসলে নিজেই শুরু করব নাকি কারো হেল্প নিব। তো আমি দেখলাম যে আ অনেকেই রেসপন্স করছে। তার মধ্যে অনন্য আপু ছিল একজন আপু। এই গ্রুপেই আছে উনি। তো উনি দেখলাম যে উনার সাথে কিন্তু আমার আমি উনার সাথে ফাইল ওপেন করি না বা কোনো রিলেশন নাই। বাট উনি আমার ভালো রেসপন্স করতেছে। তারপর নিজে অবজারভেশন করলাম, অনেক কিছু ঘাটাঘাটি করলাম। তো হঠাৎ করে ভাবলাম যে আমি তাইলে এখন জার্নি শুরু করি বা আমি যখন স্টার্ট করব আমার ওয়ান কাইন্ড অফ মেন্টর কেউ থাকলে ভালো হবে। তো আমি আব্বুর সাথে কথা বললাম। তো কথা বলার পরে এভাবেই শুরু হইলো। আমার ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়া হইছে। তো আমি আসলে একটু মানে লাইফ নিয়ে সবসময় একটু বেশি কিউরিয়াস বা নিজের জিনিসগুলা নিজে একটু অন্যভাবে করতে ট্রাই করি। তো দেওয়ার পরে ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়ার পরে আমার সম্ভবত মার্চ মাসের দিকে আমার মোটামুটি সব রেডি হয়েছিল। তো ইউনিভার্সিটি কয়েকটা ছিল সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া স্টেট, আ নেব্রাস্কা এরকম কয়েকটা ইউনিভার্সিটি ছিল। তো দেখতে আমার মে মাসে আমার ইন্টারভিউ ডেট ছিল। মে মাসের ১৫ তারিখে। আমি বাংলাদেশ থেকে যখন ১ম বার ইন্টারভিউ দেই আরকি। তো আমি আমার কাছে আমার অ্যান্সার গুলো আমি বলে রাখি ভাই আমার সাবজেক্টটা আমি আলাদা নিজের মতো করে নিছি। কারণ এস ইউজুয়াল বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ যায় সবাই সাবজেক্ট চুজ করে বিজনেস অ্যানালিটিক্স বা সিএস এই টাইপের সাবজেক্ট। তো আমি আমার নিজের পাস্ট এক্টিভিটিস এর সাথে রিলেটেড করে আমি আমার সাবজেক্ট নিছিলাম। তো যাই হোক, আমার ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ আমি আমার মতো করে চেষ্টা করছি। লাকিলি ভিসা বা আনলাকিলি ভিসা হয় নাই। আ যেহেতু আমি ইন্ডিয়াতে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাডমিটেড ছিলাম। তো আমার কাছে ভ্যালিড ভিসা ছিল। তো ভাবলাম যে ভাই বাংলাদেশে একটু আগে মাত্র ভাইয়া বলছিল যে স্টার্ট করতে হলে খুব আর্লি স্টার্ট করতে গ্রুপে এক ভাইয়া কোয়েশ্চেন করছিল আরকি। যে ডেট গুলো পাইতে অনেক সমস্যা হয়। তো আমি দেখলাম যে ভাই রিফিউজাল ডেট নাই। তো আমি এর এর মধ্যে ভাই ডেট গুলা আমি আমার যে এই জার্নি গুলো যাই ছিল সবকিছুই আমি কোন কিছু তেমন কিছু করি নাই। আমার এইখান থেকে তানিম ভাই হেল্প করছিল আরকি। কারণ আমি নিজেই ডেট নিবো, সারাক্ষণ অ্যাক্টিভ থাকবো এই জিনিসগুলো আসলে ভাই আমি করতে পারিনি। তো যাই হোক, তো আমি পরে ডিসকাস করলাম যে ভাই আমি যেহেতু আমার ভিসা আছে ইন্ডিয়াতে ১ মাসের মধ্যে উম ডেট পাওয়া যায়। তো ওদের ডিসকাস করে আবার ইন্ডিয়া থেকে দাঁড়ালাম। সো এখানে আসলে ওরা রেসপন্স পায় নাই। ওরা মানে একটা মনে হলো যে একটা বৈষম্য, একটা ভিন্ন চোখে দেখলো বা ভিসা অফিসার ভাবলো যে মানে আমাকে প্রশ্ন করছিল যে আমি এখানে কেন? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে এখান থেকে কেন ইন্টারভিউ দিচ্ছি? তো যাই হোক, তো আমি তারপর আরেকবার নিলাম। আরেকবার ইন্ডিয়া থেকে দাঁড়ালাম। লাস্ট বার আমাকে যখন সম্ভবত জুলাই মাসে, অগাস্ট মাসে, হ্যাঁ, যখন বাংলাদেশে ঝামেলা চলতেছে। তো আমি বললাম যে আমাকে জিজ্ঞেস করছিল, "হোয়াই আর ইউ হিয়ার?" মানে এখানে আমি কেন আসছি? তো আমি বললাম যে, "ভাই এইখানে আসলে বাংলাদেশে আমার মানে অফিসারকে বললাম যে আমার বাংলাদেশে স্লট এভেইলেবল নাই। আ পলিটিক্যাল ক্রাইসিস আছে। যার জন্য আমি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। জাস্ট আমি আমার আ ভ্যালিড এইখানে আছি। যার জন্য আমি এখান থেকে ইন্টারভিউ দিছি।" তো সব দিক থেকে আমি হতাশ। আ পরপর বাংলাদেশ থেকে একবার এবং ইন্ডিয়া থেকে ২ বার। যদিও ইন্ডিয়াটা আসলে আমার হোয়াই ডিসিশন ছিল কিনা আমি জানি না। বাট ইন্ডিয়া থেকেও ২ বার রিফিউজড। সো ৩ বার রিফিউজ এর পরে আমি আসলে আশা ছেড়ে দিছিলাম অলমোস্ট। আমার কোনো আশা নাই, কোনো ইয়ে নাই। আমি ভাইরে বললাম, প্রায় সময়ই নক করতাম। মানে এস ইউজুয়াল আমি উনাদের কাছে এখানে ভাই কোনো কিছু ইয়ে করতে আসিনি। বাট আমার কাছে আমার যেই কোনো প্রশ্ন হইতো আমি অনেককেই জিজ্ঞেস করতাম। তার মধ্যে উনারা ২ জন ৩ জন আছে, উনারাও অন্যতম, যে আমি দেখাইতাম যে ভাই আসলে এইভাবে করব না, এভাবে করব, এভাবে না, এভাবে করব। তো যাই হোক, আ উম 3rd অ্যাটেম্প্ট এর পরেও আমি চিন্তা করলাম যে আমি সবসময় একটা জিনিস চিন্তা করছি। আমি রুহি আপুকে বারবার বলতাম যে, "আপু আমার যতক্ষণ পর্যন্ত না হবে আমি ট্রাই করব।" তো এই মেন্টালিটি নিয়ে ছিলাম। তারপরেও ভাই আমরা তো মানুষ। আমরা ব্রেকডাউন হই। আমাদেরও ভালো লাগা, খারাপ লাগা থাকে, ক্রাইসিস থাকে, মেন্টাল ক্রাইসিস থাকে। তো তারপরে 4th অ্যাটেম্প্ট এর জন্য আমি উম মানে ভাবলাম যে বাংলাদেশ থেকেই ডেট নিবো। এবার আর ইন্ডিয়া থেকে দাঁড়াবো না। তো আমি নিজেই আহ মানে চিন্তা করলাম যে আমি এবার অন্যরকম ভাবে কোনো ইয়েতে দাঁড়াবো না। আমি লিবারেল আর্টস কলেজগুলো দেখবো বা কোনোভাবেই স্কলারশিপ আ আ বাড়ানো যায় কিনা এভাবে দেখবো।
তো তারপর ৪ নাম্বার অ্যাটেম্প্ট ছিল আমার ডিসেম্বর মাসের ২৯ তারিখে আমি ডেট পাই। ইনিশিয়াল ডেট ছিল হচ্ছে আপনার মানে আমার ভাই মানে পৃথিবীর কোন রাস্তা আমার খোলা ছিল না। আমি ৩ বার আমি ইমার্জেন্সি রিকোয়েস্ট ডিনাইডেড। আমি রুহি আপুকে বারবার দেখাতাম যে, "আপু আসলে আমি কি করব?" মানে আমার নিজের রিজন স্পেসিফিক, আমার সাবজেক্ট স্পেসিফিক, আমার মানে কোনো আশা নাই। তো পরে শুনলাম যে ৪ নাম্বার অ্যাটেম্প্ট মানে এরপরের কোনো ইমার্জেন্সি রিকোয়েস্ট করা যাবে না। আমার ইনিশিয়াল ডেট ছিল হচ্ছে ২৫ সালের অক্টোবর মাসে। যাই হোক আবার ৪ নাম্বার ইমার্জেন্সি রিকোয়েস্ট করলাম। ভাবলাম যে না পাইলেও আমার কোনো সমস্যা নাই। যদি এবারও ডিনাইটেড হই কিছু করার নাই। আমার এই স্প্রিং আমি মিস করতে চাইতেছি। তো আল্লাহ হয়তো সৃষ্টিকর্তা চাইছে। আমি আবারও বলে রাখি ভাই, আমি হয়তো চেষ্টা করছি। যারা শুনতেছেন আমার কাছে এইটা জিনিস বলা হয় নামাজ পড়বেন বা আপনি যেই ধর্মের অনুসারী হন, সৃষ্টিকর্তার কর্তার প্রতি ভরসা রাখবেন। তো আমি 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 আমার লাইফের সাথে যা হইতেছিল আমি সব মাইনা নিছি। অনেক ক্রাইসিস আমার লাইফে চলতেছিল। তো লাকিলি আমি ডেট পাইছি ডিসেম্বর মাসে ২৯ তারিখে। তো আ আসলে ওইভাবে আমার মানে কোন প্রত্যাশা ছিল না। মানে আমি ইভেন কোন মানে মকও দেইনি। আমি প্রায় সময়ই মক দিতে বলতো আপুরা, মকও দেইনি। তো ইন্টারভিউর ১ দিন ২ দিন আগে রুহি আপুর সাথে প্রত্যেকদিন প্রায় ১-২ ঘন্টা ডিসকাস করতাম। আমি বলতাম যে, "আপু আমার যে বলার এটা কি আসলে ন্যাচারাল হইতেছে কিনা?" তো আপু বলতেছে, "না তুমি অনেক চেষ্টা করেছো হার্ট অ্যান্ড সোল। আমি তোমার জন্য" মানে এই জিনিসগুলো আসলে আমার জন্য অনেক মানে আমি থেরাপি ছিল আরকি ভাই। আমি আসলে মানে ওয়ান কাইন্ড অফ একটা মানুষ চেষ্টা করতে আমি ভঙ্গুর হয়ে গেছি। মানে একটা জায়গায় ৩ বার আমি রিফিউজড খাইছি, ২ বার ইন্ডিয়াতে আমার সাথে মানে এমনও হইছে যে আমি লাস্ট বার যখন আমি হায়দ্রাবাদে ইন্টারভিউ দিতে যাই, ভোর ৫ঃ০০ বাজে আমার ফ্লাইট। আমি সারারাত্র বৃষ্টি। হঠাৎ করে এখন আমি কি করব? ২ ঘন্টা বৃষ্টিতে ভিজে এয়ারপোর্টে গেছি। তো এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদে গেলাম। তো এত কষ্টের পরেও জাস্ট আমাকে একটা কোয়েশ্চেনের পরেই ওরা আমাকে বলতেছে যে, "সরি, I cannot approve your visa." তো যাই হোক, তো এত কিছুর পরেও আমি যখনই ওনাদের সাথে ডিসকাস করতাম, আমার মানে অ্যাকচুয়ালি আসলে আমার রুহি আপুর সাথেই কথা বেশি হইতো। তো আমাকে বলতো যে, "ভাই আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছু দেখেন। তুমি চেষ্টা করতে পারো। আমি মন থেকে দোয়া করি।" তো এই কথাগুলো আমার কাছে মানে আসলে আমি যে কাউরে শেয়ার করবো এরকম লোকও পাইতেছিলাম না যে কাউরে জিজ্ঞেস করব। অনেক মানুষ আছে যে মানে আমি আসলে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকভাবে জানার চেষ্টা করতাম। ১০ জনের টেক্সট করলে একজন রেসপন্স করে। এখন টেক্সট করলে তার পরদিন দেয়। তো আমি আ সবচেয়ে বেশি আপুর সাথে কানেক্টেড ছিলাম। ইভেন আমার কোন প্রত্যাশাও ছিল না 4th অ্যাটেম্প্ট এর সময়। তো আমি আপুরে জিজ্ঞেস করলাম যে, "আপু আসলে আমার অ্যান্সার গুলো ঠিক আছে কিনা?" আরেকটা কথা বলে রাখি ভাই, এটা আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আমি আপনাদের শেয়ার করতে পারি বা আমার কাছে মনে হয় এটা ইনফরমেটিভ হইতে পারে। অ্যাজ ইউজুয়াল আমি আজকে অলমোস্ট ১ বছরের বেশি অনেকের মক শুনি, দেখি। ভাই আমি আবারও বলতেছি আমার কিছু না। ভিসা হইছে। কিন্তু মেক্সিমামদের অ্যান্সার গুলো এই টাইপই হয় যে ইউএস এর ইউনিক কোর্স কারিকুলাম, অ্যালায়েন্স উইথ মাই গোল, ঠিক আছে? এবং ওয়ে অফ টকিং টাও ন্যাচারাল মনে হয় না। তো ইন্টারভিউর আগের দিন ২৭-২৮ তারিখ আমি অনেকবারই আপুর সাথে ডিসকাস করলাম। আপু বলল, "ঠিক আছে অ্যান্সার।" তো ইন্টারভিউ দিতে গেলাম। কোন প্রত্যাশাই ছিল না। তো আমার সামনে ২ জন রিফিউজ দেখলাম। একজন মেবি সুপ্রিম কোর্টের লয়ার-টয়ার ছিল। তো আমার আসলে এজ ইউজুয়াল আসলেই কোন প্রত্যাশা ছিল না। তো কারণ আমি জানি যে আমার আসলে এটাই রেড ফ্ল্যাগ অলমোস্ট এটা আমার ৪ নাম্বার অ্যাটেম্প্ট ইন্ডিয়াতে ২ বার সহ। তো আমাকে গেসিয়ার জিজ্ঞেস করল যে আমি কেন সাবাইল টাইম ইউনিভার্সিটি চেঞ্জ করছি। তো আমি বললাম যে আমার কাছে মনে হইছে যে আমার যত দিন গেছে আমার কাছে মনে হইছে যে আমার অবজারভেশন বেশি হইছে এবং আমি লাস্ট টাইমে আ এই ইউনিভার্সিটি থেকে আমি বেশি অপরচুনিটি পাইছি। আমি যেই লিবারেল আর্টস কলেজে আসছি সেখানে অলমোস্ট 85% ছিল। তারপর আমি ডিএসও কে আমার প্রিভিয়াস এক্টিভিটিস আমি আরেকটু বলে রাখি, আমি হচ্ছে ছোটখাটো গান-টান করতাম আরকি। মানে অত বড় আমি আমার ডিএসও মেনশন করছিলাম। তো আমি বললাম যে আমি এখানে বেশি অপরচুনিটি পাইছি। আমার মিডিয়া প্রোডাকশন এর পাশে এখানে আমার মিউজিক মাইনর সাবজেক্ট হিসেবে পাইছি। তো যার জন্য আমার কাছে মনে হইছে যে এই ইউনিভার্সিটিতে আমি যাইতে পারি। তো তারপরে কোন ইউনিভার্সিটি গুলাতে এপ্লাই করছিলাম ওগুলা জিজ্ঞেস করল। তো আমি বললাম যে আমি এই ইউনিভার্সিটিতে এপ্লাই করছি। তারপর আবার জিজ্ঞেস করল যে, "তাহলে আগের ৩ বার কেন এই ইউনিভার্সিটি চিন্তা করছিলা?" তখন আমি আবারও বললাম যে, "আমার কাছে মনে হইতেছে যে আমি যে ইউনিভার্সিটি যাচ্ছি, আমার কলেজ এখানে আ আমি আমার মতো করে বললাম। আমি বলি যে প্রত্যেকেই যখন ইন্টারভিউ দিবেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকের রিজনটা স্পেসিফিক হওয়া উচিত। আপনি সবার মতো বলবেন যে অ্যালায়েন্স উইথ মাই গোল, ইউনিক কোর্স কারিকুলাম এই জিনিসগুলো আমার কাছে মনে হয় আরকি। আমারটা ভুল হইতে পারে। তো যাই হোক আমি বললাম যে এখানে আমি আ আমার ফ্রিডমলি আমি ফিল্ম মেক করতে পারবো, ভিডিওস ডকুমেন্টারি মেক করতে পারবো। আমার জন্য এটা অনেক হেল্পফুল হবে।
তারপর আমি এডিশনালি এখানে অলমোস্ট 80-90% স্কলারশিপ পাইছি। সো আমার কাছে মনে হয়েছে যে এটা বেশি বেনিফিশিয়াল, যার জন্য এখানে আমি আসছি। তো তারপরে আবার জিজ্ঞেস করলো যে আমি এই মেজরটা, এই সাবজেক্টটাই কেন? তো পরে বললাম যে আমি আমার আজকে ৪-৫ বছরের এক্সপেরিয়েন্স আছে। আমার কাছে মনে হয় যে এটা আমার ফিউচার গোল। আমি এভাবে করব। আমি টু দ্য পয়েন্টে অ্যান্সার দিছি। আমার কোনো সৃষ্টিকর্তা ভাই সাহায্য করছে। আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে বলতে পারছি ওই সময়, সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করছে। তো তারপরে আবার জিজ্ঞেস করলো যে আ আ আমি ইন্ডিয়াতে পড়াশোনা করছি কেন? পরে আমি বললাম যে আমার এইচএসসি এর পর থেকেই আমার প্ল্যান ছিল যে আমি দেশের বাইরে পড়ালেখা করব। তো আ যার জন্য আমি আসলে ইন্ডিয়াতে অ্যাডমিশন নিয়েছিলাম। তো সেটার পরে মানে আমার একটা কোয়েশ্চেন ২ বার করছে সম্ভবত ইউনিভার্সিটি রিলেটেড, মানে আবারও ইয়ে করে। তারপরে আমার বাবার স্পন্সরের কথা বলল। স্পন্সরের কথা বললাম। লাস্ট প্রশ্ন ছিল হচ্ছে আ আমি দেশের বাইরে গেছি কিনা? তো আমি বললাম যে, "হ্যাঁ, আমি গেছি। স্টাডি পারপাস অ্যান্ড ট্যুর পারপাসে ইন্ডিয়াতে মোর দ্যান 5 টাইমস গেছি।" তো সব কথা শেষ কথা হলো ভাই, আমি চেষ্টা করছি, সৃষ্টিকর্তা আমার পাশে ছিল। আ অনেক মানুষ হয়তো সৃষ্টিকর্তা ছিল। ওনারা হয়তো ইস্যু হয়ে আসছে আমার পাশে। তো আমি চাই আপনাদের সবার, মানে সবাই সবার মানে আমি তো জানি যে আমার আসলে মানে ব্যর্থ হইতে আমি আমি একটা বছর কিসের মধ্যে দিয়ে গেছি শুধু আমি জানি, আমার সৃষ্টিকর্তা জানে, আর যাদের কাছে কিছু না কিছু শেয়ার করছে তারা জানে। তো ব্রেকডাউন হবেন না। অবশ্যই ভরসা রাখবেন। পারবেন, চেষ্টা করবেন যে কারো মঙ্গল হোক এইরকম মেন্টালিটি নিয়ে, এরকম কিছু নিয়ে যে আপনি আ মানসিকতা নিয়ে থাকবেন। দেখবেন যে সৃষ্টিকর্তা আপনার সাহায্য করবেই করবে। আমি মানে ২৯ তারিখ ভিসা পাওয়ার পরে একদম ইউএসএ আসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমাকে আটকাইছে। বাট আমি হয়তো কারো দোয়ায় কারণ আমি ইমিগ্রেশন ক্রস করে মানে বাংলাদেশ থেকে যখন যাবো আমার সাথে ক্যাশ এন্ড টাকা ছিল। ওরা বলতেছে যে এটার কোনো ইয়ে নাই। আ এটা এটার লিগ্যালিটি নেই। আপনি তো ক্যাশ এন্ড ডলার এন্ডোর্স করেন নাই। তো আমি বললাম যে, "ভাই আমি ৫ দিন আগে ভিসা পাইছি, আমি জানি না।" গেল এইটা। সেম ইন্ডিয়াতেও আমাকে আটকাইছে। আমার পাওয়ার ব্যাংক রাইখা দিছে একদম পুরা এয়ারক্রাফট এর থেকে নিয়া। সেম আবার নিউ ইয়র্ক নামার সময়ও আমার ২০ মিনিট বসায় তো অনেক কোশ্চেনই করছে। তো আমার কথা হচ্ছে ভরসা রাখবেন সৃষ্টিকর্তার উপর, নিজে চেষ্টা করবেন। আর মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবেন। পারলে মানুষকে ভালো কিছু করবেন। এটা আমার কাছে মনে হলো যে আমার এই জিনিসগুলা ইফেক্টিভ হইছে আরকি। তো আপাতত এই এক্সপেরিয়েন্স ছিল। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।